ভারতের স্বাধীনতা দিবস। প্রথমে আপনাদের সবাইকে জানাই ভারতের স্বাধীনতা দিবসের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। হঠাৎ 14ই আগস্ট তারিখটা কেমন কেটেছিল ভারতবাসী? কেন স্বাধীনতা দিবসের মুহূর্তে নেহরুর সঙ্গে গান্ধীজির একটাও ছবি নেই? আর কেনই বা 14ই আগস্ট বিকেলে নেহরু সিদ্ধান্ত নিয়েছিলেন স্বাধীনতা দিবস ওই বিখ্যাত ভারতের স্পিচ দিতে একটি যাবেন না। জাতীয় দিবস। এই বছর আমরা আমাদের দেশের ৭৮তম স্বাধীনতা দিবস উদযাপন করছি। নমস্কার, আমি সুজয় নীল। আর আজকের ভিডিওতে আমরা কথা বলবো সেই 14ই আগস্ট তারিখটাকে নিয়ে, যে তারিখের সঙ্গে জুড়ে রয়েছে হাজার হাজার মানুষের কান্না, হাজার হাজার মানুষের রক্ত, আবার একই সঙ্গে হাজার হাজার মানুষের বাঁধন ছাড়া আনন্দের সাক্ষী 1947 সালের এই 14ই আগস্ট তারিখটা। ঠিক কি কি হয়েছিল সেদিন, চলুন তাহলে সেটাই জেনে নিই আমার আজকের এই ভিডিওর মাধ্যমে। 15ই আগস্ট 1947, স্বাধীন ভারতবর্ষের প্রথম সকাল। সমস্ত ভারতবাসীকে এমন একটা সকাল উপহার দেওয়ার জন্যই ভগৎ সিং থেকে শুরু করে নেতাজি সুভাষচন্দ্র বসু সকলে নিজের শেষ রক্তবিন্দু অব্দি লড়াই করেছিলেন। এমন একটা সকালের জন্যই হাসতে হাসতে ফাঁসির মঞ্চে পা রেখেছিলেন শহীদ ক্ষুদিরাম বসু। কিন্তু এই সুন্দর সকালের আগে ভারতবর্ষের বুকে এমন একটা রাত নেমে এসেছিল, যে রাত ছিল ভারতের ইতিহাসের সবচেয়ে কঠিনতম রাত। এই একটা রাতের মধ্যেই ভাগাভাগি হয়ে গেছিল ভারতের সমাজ, সংস্কৃতি আর সম্পর্ক। কেন বলছি এরকম কথা, সেটা বুঝতে গেলে জানতে হবে কিছু পুরনো ইতিহাস। তখন 1947 সালের শুরুর দিক, ব্রিটেনে রাজত্ব করছে ক্লেমেন্ট এটলির সরকার। এই ক্লেমেন্ট এই দিন পরম শ্রদ্ধার সাথে আমরা স্মরণ করি ভারত মাতার বীর সন্তানদের, যারা দেশের স্বাধীনতার জন্য আত্মবলিদান দিয়েছেন। পনেরোই আগস্ট দিনটি প্রতিটি ভারতীয়র জন্য অত্যন্ত সম্মান ও গর্বের দিন। এই দিন স্কুল, কলেজ, অফিস সব জায়গায় পতাকা উত্তোলন করা হয়। জাতীয় সঙ্গীত জনগণমন পরিবেশিত হয়। স্বাধীনতার পর আমরা আমাদের মৌলিক অধিকার পেয়েছি। আজ আমাদের সরকার নির্বাচন করার অধিকার আছে। আমরা সবাই ভাগ্যবান যে আমরা স্বাধীন ভারতে জন্ম নিয়েছি। আমাদের স্বাধীনতা অমূল্য। আমাদের সাহসী সৈন্যরা আমাদের দেশকে রক্ষা করার জন্য সীমান্তে অবিরাম লড়াই করেন। আমাদের সবাইকে আমাদের দেশের উন্নয়নে অবদান রাখতে হবে, যাতে কোনো দেশ আমাদের ওপর আবার শাসন করার কথা ভাবতে না পারে। আমি আমার দেশকে খুব ভালোবাসি এবং আমি একজন আঁকা জল রঙের মানচিত্র নয়। ভারতবর্ষ মানে শুধু হর্ষবর্ধন কিংবা বাবরের বিজয় বার্তা নয়। ভারতবর্ষ মানে বিজয় সিংহের সিংহল জয়ের সেই ফ্যাসিস্ট গৌরব গাথা নয়। ভারতবর্ষ মানে শুধু মীনাক্ষীপুরম কিংবা জামা মসজিদ নয়। ভারতবর্ষ মানে নেহেরুজির বংশানুবৃত্তি কিংবা জিন্না সাহেবের সেই অলিখিত শ্বেতপত্র নয়। ভারতবর্ষ মানে এক ভালোবাসা, তোমার আমার, শব্দের, সঙ্গীতের, জীবনের, আকাশের, মাটির। আমাদের প্রাইমারি স্কুলের কলু খাঁ সাহেব সাদা ধপধপে দাড়ি, মাথায় ফেজ, ড্রিল করাতেন আমাদের
ডান বাঁ, ডান বাঁ, ডান বাঁ সস্নেহে সতর্ক করতেন, বাপা সকল পার হাত মিলিয়ে মিলিয়ে ফেলো, মিলিয়ে মিলিয়ে ফেলো। সেই কলুখাঁ সাহেবের গোরের মাটিতে আজ ফেরেশতার হাসি ভারতবর্ষের চিরাগ হয়ে জ্বলছে। বদরু মিয়া তার হাতের কর্ণিকে শিব মন্দিরের গায়ে কত ফুল কাটা, আর তার জোগাড়ে হয়ে মশলা মাখছে ঈশান বাউরি। নিয়ামত শেখ আর গোকুল মাহাতো এক পাটাতনে ধান ঝাড়ে, সোনালী গোবিন্দভোগে খামারে ঠিকরে পড়ে সোনালী আলো। পদন মাঝি দাঁড় টানত যুবতী গঙ্গায়, বৈঠা ধরত হোসেনুর মাঝি, বলতো সামনে চলো মাঝি, সামুতে কাঁচা খাগির গান, চোরাবালির সর আর ঘূর্ণি জলার ঘাট, সামনে চলো। ক্লিমেন্ট এটলি নিজে অল ইন্ডিয়া রেডিও আমার ভারতবর্ষে ব্রিটিশরা চেয়েছিল গেরুয়া রাজনীতিবিদ অখণ্ড কিংবা ভারতবর্ষ ইমামের হিসেবে ভারতবর্ষকে নির্দেশিকা স্বাধীনতা দিতে, কিন্তু সেখানে কোনো সংহিতা হাদিস ছাড়াই এই বিষয়টা চাননি। কোজাগরি তাই চাঁদের আমাদের কাছে দেশ ভাগ অকৃপণ করা আলো ছাড়া পড়ে আর ঈদগার কোনো উপায় রইল না। আর রমজানের ক্লিমেন্ট চাঁদ এটলির করা এই ঘোষণা ঠিক তুলসী পরেই মঞ্চের গায়ে জওহরলাল নেহরু পূর্ণ দেশবাসীর আলো জন্য দিয়ে যায়। একটা ঘোষণা করেন। আমার সেখানে তিনি ভারতবর্ষ বলেন মানে ব্রিটিশ সরকার রবি দেশের কিছু ঠাকুরের অংশকে আলাদা করে ভারতবর্ষকে আমার স্বাধীনতা দিতে ভারতবর্ষ চাইল, মানে আমরা তাদের কথা রবি মেনে নিয়েছি। ঠাকুরের মধ্যে নজরুল, আমার ভারতবর্ষ মানে রবি শঙ্কর আর আলী আকবরের যুগলবন্দি, আমার ভারতবর্ষ মানে গণেশ পাইন আর মকবুল ফিদার রঙিন ছবি, আমার ভারতবর্ষ মানে মুস্তাবার প্রবন্ধ আর লালন ফকিরের গান। আমার ভারতবর্ষে আমি শুনেছি মোহাম্মদ রফির সঙ্গে লতার ডুয়েট, দেখেছি সৈয়দ কিরমানির সঙ্গে গাভাস্কারের পাল্লা দিয়ে রান, ফুটবল মাঠের প্রান্তে দাঁড়িয়ে শুনেছি নইমুদ্দিনের সেই তদারকি চিৎকার, বিজয়ন, আকিল, কুলজিৎ, বাইচুং, মাঠটাকে আরো বড় কর, মাঠটাকে আরো বড় কর, মাঠটাকে আরো বড় কর। মাঠ দিন দিন ছোট হয়ে যাচ্ছে, ভারতবর্ষের মাঠ দিন দিন ছোট হয়ে যাচ্ছে। মাঠটাকে আরো বড় করা দরকার, মাঠটাকে আরো বড় করা দরকার, ভারতবর্ষের মাঠটাকে আরো আরো বড় করা দরকার, ভারতবর্ষের মাঠটাকে আরো আরো বড় করা দরকার। আমি পথ হারিয়ে ফেলেছি। দিনটা ছিল বর্ষণ সিক্ত। মাঝে মাঝে এরকম হয়, আকাশ নিচে নেমে আসে, গাছগুলো দুহাত বাড়িয়ে ডাকে, এসো এসো। বোঝা যায় এখন এই পৃথিবী মানুষের জন্য নয়, বস্তু বিশ্বের মধ্যে চলেছে গভীর দেওয়া নেওয়া, বিদ্যুৎ শিখার মধ্যে রয়েছে গহন কোনো বাণী, রোমাঞ্চিত হয়ে উঠেছে পায়ের তলার মাটি। এই রকম সময় দিক ঠিক করা সহজ নয়। আমি পা বাড়িয়ে থাকি, কিন্তু কোন দিকে যাব জানি না। ভারতবর্ষের মানচিত্রের উপর দাঁড়িয়ে আমি পথ হারিয়ে ফেলেছি। দিঘি জলে ভাসছে গোলাপি শাড়ি পরা বধূটি সব, তার পায়ের আলতা ধুয়ে যায়নি, তার হাত ভর্তি সবুজ কাঁচের চুড়ি। একদিন যারা উন্নাসিক ছিল তারাই আজ পদাতিক। ভারতবর্ষের মানচিত্রের ওপর দাঁড়িয়ে আমি পথ হারিয়ে ফেলেছি। চতুর্দিকে সবকিছুই অচেনা, দুদিক দিয়ে মানুষ আসে যায়, কেউ থামে না, কেউ চোখের ওপর চোখ ফেলে না, কেউ আমার কথা বলে না, আমি কারোর কথা বলি না। কারোর হাতে উজ্জ্বল নীল রঙের বল, কারোর হাতে পাংশু রঙের থালা, কেউ মুঠো মুঠো বাতাস খায়, কেউ অ্যালকোহল দিয়ে দাঁত মাজে। জীবন্ত যুবতীর বুকে শকুন এসে ঠোকরায়, তারা হাসে। শিশু এসে মায়ের আদর কাটতে চাইলে মা কাঁদে। পোশাকের দোকানে মানুষ ঝুলছে, অপর মানুষের কোনো পোশাক নেই। মাংসের দোকানে মানুষ ঝুলছে, অপর মানুষের কোনো মাংস নেই। এই ঘোর অচেনা রাজ্যে আমি একটু দাঁড়াবারও জায়গা পাই না। আমি কি এখানকার কেউ নই? এ আমার দেশ, এ আমার দেশ বলে চিৎকার করে উঠি, কর্ণপাত করে না একজনও। এমনকি আমার দেশও কোনো উত্তর দেয় না। ভারতবর্ষের মানচিত্রের উপর দাঁড়িয়ে আমি পথ হারিয়ে ফেলেছি।
একটা ঠিকানাহীন চিঠি এসেছে, আমাকে যেতে হবে। যেভাবে মৃত্যুর নির্ভুল চিঠি আসে, কিন্তু মৃত্যু কারোর জন্য অপেক্ষা করে না। আমার জন্য একজন প্রতীক্ষায় বসে আছে, সে কি সমুদ্র কিনারে কিংবা হিমালয়ের মর্মচূড়ায়, সে কি বন্যায় ডুবে যাওয়া মাটির ওপর নতুন পলিতে দাঁড়িয়ে আছে, সে কি শুকনো জীব পার করে ক্লান্ত জঙ্গলের মধ্যে একাকী শয়ান, সে কি বিশাল কোনো প্ল্যাটফর্মের পাশে জটলার মধ্যে বসে আছে জানু পেতে। সে আমার ছেলেবেলার হারিয়ে যাওয়ার সঙ্গী, সে আমার বড় বড় চোখ, বিস্ময়ের বিমূর্ত ছেলেবেলা। আমি মানচিত্রের গলি ঘুঁচির মধ্যে ছোটাছুটি করি, আমাকে যেতে হবে, আমাকে যেতে হবে। যারা নিজের চোখে সেই ভারতবর্ষের মানচিত্রের উপর দাঁড়িয়ে আমি পথ হারিয়ে ফেলেছিলাম। রাজনৈতিক নেতারা সিদ্ধান্ত নিলেন সেই ধান ক্ষেতের জায়গায় এখন আর ধান ক্ষেত নেই, সেই নদীর ভেতরে নেই নদী, নগর উড়ে গেছে শূন্যে, সেখানে সব ছাদ খোলা মানুষ, একই মানুষের ভেতরে অন্য মানুষ, রক্ত ছড়ানো গধুলি আকাশের নিচে এক অলিন দেশ। একদিন যারা অনুসরণকারী ছিল, আজ তারাই পলাতক। আর সেটা হলো মহাকর্মের পিঠে এক অর্থ লিখে যাচ্ছে ইতিহাস। এক জননী তার প্রতিটি সন্তানের জন্য একটি করে মুরগির ডিমও প্রসব করতে পারেনি, এই তার ক্ষেত। যেখানে স্থাপত্য ছিল সেখানে আজ সুরঙ্গ, যেখানে যাই সেখানেই শুনি এখানে নয়, এখানে নয়। কলকাতাতে বসেই পড়লেন গান্ধীজি, আর জবাবে লিখলেন, অথচ যখন কোথাও দেশের বিভিন্ন হৃদয় জায়গায় থাকবে হিন্দু এবং মুসলিম সম্প্রদায়ের মানুষেরা এবং একে তার অপরের মধ্যে প্রাণ কেড়ে নেওয়ার ভালোবাসা। জন্য ঝাঁপিয়ে পড়ছে, তখন এই পরিস্থিতিতে বিজন আমি কি করে নদীর উৎসব ধার পালন ধরে করব? আমি হেঁটে আমি চলেছি। এখানেই থাকবো, দরকারে উৎস এই হিংসার কিংবা বিরুদ্ধে মোহনার দিকে। আমরণ অনশন করব। জওহরলাল নেহরু বুঝতে ভারতবর্ষের পারলেন মানচিত্রের উপর গান্ধীজির দাঁড়িয়ে আশীর্বাদ ছাড়াই তাকে ভারতবর্ষের সবচেয়ে আমি গুরুত্বপূর্ণ দিনটা সামলাতে পথ হবে। হারিয়ে কিন্তু এই ফেলেছি। জওহরলাল নেহরুর বুকও কেঁপে উঠল এর রাত। সেদিন সূর্য ডোবার পরে চোখের পাতা সূর্য ডোবার পরে ওটা চোখের পাতা এক করতে পারে। এতদিন অবধি আমরা ভারতের স্বাধীনতা দিবস, এতদিন অবধি আমরা ভারতের স্বাধীনতা অনেক কিছুই জেনেছি, অর্থাৎ 15ই আগস্ট নিয়ে অনেক কিছুই জেনেছি, কিন্তু ঠিক 14ই আগস্ট তারিখটা কেমন কেটেছিল, 14ই আগস্ট তারিখটা স্বাধীনতা দিবসের কেটেছিল ভারতবাসী। নেহরুর সঙ্গে স্বাধীনতা দিবসের মুহূর্তে ছবি নেই, নেহরুর সঙ্গে গান্ধীজি 14ই আগস্ট বিকেলে কেনই নেহরু সিদ্ধান্ত 14ই আগস্ট বিকেলে তিনি ভারতের স্বাধীনতা লাভের ওই বিখ্যাত স্পিচ দিতে যাবেন না, ওই বিখ্যাত স্পিচ দিতে যাবেন না। When the world will awake to life and freedom, we are will awake to life and freedom. Then at this solemn moment, we take the solemn moment dedication, we take to the service of dedication. নমস্কার, আমি সুজয় নীল, আর আজকের ভিডিওতে আমরা কথা বলবো সেই 14ই আগস্ট তারিখটাকে নিয়ে, সেই 14ই আগস্ট তারিখটাকে নিয়ে, যে তারিখের সঙ্গে জুড়ে রয়েছে হাজার হাজার মানুষের কান্না, আবার একই হাজার হাজার মানুষের আবার একই সঙ্গে আনন্দের, হাজার হাজার মানুষের 1947 সালের সাক্ষী এই 14ই আগস্ট 1947 সালের ঠিক এই 14ই আগস্ট তারিখটা। চলুন তাহলে কি কি হয়েছিল জেনে নিন। চলুন তাহলে এই ভিডিওর জেনে নিন 15ই আগস্ট এই ভিডিওর মাধ্যমে 15ই ভারতবর্ষের প্রথম 40 সমস্ত ভারতবাসীকে এমন একটা সকাল উপহার দেওয়ার জন্য নেতাজি সুভাষচন্দ্র বোস থেকে শুরু করে সকলে নিজের শেষ রক্তবিন্দু অবধি লড়াই করেছিলেন, নিজের শেষ রক্তবিন্দু অবধি লড়াই করেছে। আস্তে আস্তে সেদিন সূর্য ডোবার পরে রেখেছিলেন চোখের পাতা ক্ষুদিরাম বসু। কিন্তু এই সুন্দর সকালের এতদিন অবধি আমরা ভারতের স্বাধীনতা এমন একটা রাত নেমে এসেছিল, 15ই আগস্ট নিয়ে অনেক কিছুই জেনেছি, ভারতের ইতিহাসের সবচেয়ে কঠিনতম রাত। এই একটা রাতে 14ই আগস্ট তারিখটা হয়ে গেছিল ভারতবর্ষের সমাজ, কেন স্বাধীনতা দিবসের মুহূর্তে আর নেহরুর সঙ্গে গান্ধীজি কেন বলছে এরকম ছবি নেই, সেটা বুঝতে গেলে 14ই আগস্ট বিকেলে কিছু পুরনো সিদ্ধান্ত নিয়েছিলেন। তখন 1947 সালের স্বাধীনতা লাভের ব্রিটেনের রাজত্ব করছে ক্লেমেন্ট এটলি সরকার। এই ক্লেমেন্ট এটলি ভেবেছিলেন অখণ্ড ভারতবর্ষ হয়তো দেশভাগ ছাড়াই শান্তিপূর্ণভাবে স্বাধীন হতে চাইবে, কিন্তু ততদিনে ভারতবর্ষে থাকা ব্রিটিশ শাসকরা ভারতবর্ষের হিন্দু এবং মুসলিম সম্প্রদায়ের মধ্যে যা বিষ ছড়ানোর। নমস্কার, আমি সুজয় নীল। ফলে তৎকালীন মুসলিম লীগে আমরা কথা বলবো মোহাম্মদ আলী জিন্নাহ যে ধরে বসে নিয়ে, যে ভারতবর্ষের সঙ্গে জুড়ে রয়েছে জন্য হাজার হাজার মানুষের কান্না। এদিকে গান্ধীজি ঘোষণা করে দিয়েছিল আবার স্বাধীন ভারতবর্ষের প্রথম হাজার হাজার মানুষের বাঁধন জওহরলাল নেহরু। তাই জিন্নাহ কখনোই নেহরুর আন্ডারে এই 14ই আগস্ট এই টানা পোড়েনের মধ্যে হয়েছিল 1947 সালের 3রা জুন, সেটাই জেনে নিন। এটলি নিজে অল ইন্ডিয়া রেডিওর ঘোষণা করলেন 15ই ব্রিটিশরা চেয়েছিল দেশভাগ ছাড়াই স্বাধীন ভারতবর্ষের হিসেবে সকাল, সমস্ত ভারতবাসীকে এমন একটা সকাল উপহার দেওয়ার জন্যই নেতারা ভগৎ সিং থেকে শুরু করে নেতাজি সুভাষচন্দ্র বসু দেশভাগ সকলে নিজের শেষ রক্তবিন্দু অবধি লড়াই করেছিল না। এমন একটা সকালের জন্য এই ঘোষণা আস্তে আস্তে ফাঁসির মঞ্চে পা রেখেছিলেন দেশবাসীর জন্য ক্ষুদিরাম ঘোষণা করে। কিন্তু এই সেখানে তিনি সকালের আগে ব্রিটিশ সরকার দেশের বুকে এমন একটা রাত নেমে এসেছিল যে রাত ছিল ভারতের ইতিহাসের সবচেয়ে কঠিনতম রাত।
কিন্তু এই একটা রাতের মধ্যে খুশি ভাগাভাগি হয়ে গেছিল। আমাদের মনে হয় দেশের ভবিষ্যতের কথা চিন্তা করে এই সিদ্ধান্ত নেওয়াটা, কেন বলছি এরকম কথা? এরপর 1947 সালের 18 জুলাই তারিখে কিছু পুরনো ইতিহাস, তখন 1947 সালের শুরুর দিকে এই ব্রিটেনের রাজত্ব করছে দেশভাগকে বাস্তবায়িত করতে এই ক্লেমেন্ট অ্যাটলি ভেবেছিলেন স্যার সিরিল রাডক্লিফ দেশভাগ। তবে আশ্চর্যের বিষয় হলো ভাবে স্বাধীন হতে চাইলে তার আগে কোনোদিন ততদিনে আসেন ভারতবর্ষের এখানকার মানুষদের পারস্পরিক ভারতবর্ষের হিন্দু এবং মুসলিম সম্প্রদায়ের মধ্যে রাডক্লিফের কোনো ধারণাই ছিল না, ছড়িয়ে দিয়েছিলেন। অথচ সেই মানুষটাই তৎকালীন মুসলিম লীগের চিফ মানচিত্রে মোহাম্মদ আলী জিন্নাহ জেদ ধরে বসেন দুটো দেশকে আলাদা করে থাকা মুসলিমদের জন্য একটা আলাদা মানচিত্রে একটা লাইন দিয়ে গান্ধীজি ঘোষণা করে দিয়েছিলেন আলাদা করা সম্ভব। স্বাধীন ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী হবেন কোনো ব্রিটিশ শাসক অথবা বড় বড় রাজনৈতিক নেতাদের পুড়তে হয়নি, পুড়তে হয়েছিল আমার